ক্লাস ভিডিও। সো ইমেল মার্কেটিংটা আসলে বাইরের দেশে কেন এতটা জনপ্রিয়? মনে করেন যারা ডাটা এন্ট্রির কাজ যদি কেউ করে থাকেন আপনাদের মধ্যে, বা নর্মালি জিনিসটা কীভাবে কাজ করে পুরো জিনিসটা, মনে করেন বাইরের দেশে কোন একটা স্টেটে, আমেরিকাতে, নর্মালি আমেরিকাতে বেশি ইমেল মার্কেটিংটা পপুলার, বা আপনাদের যদি কোনো ফ্রেন্ড থাকে বা আপনার কেউ যদি আগে থেকে লিড জেনারেশনের কাজ কেউ করছেন বা নাম শুনছেন, লিড জেনারেশন? হ্যাঁ, নাম শুনছি কিন্তু অ্যাক্টিভিটি জানি না। নাম শুনছি ভাইয়া। আচ্ছা, বাংলাদেশে কিন্তু শুধু লিড জেনারেশনের একটা কোম্পানি আছে, টাস্কিটার, নাম জানেন? না। মিরপুরে পুরো 5 তলা বিল্ডিং, তারা শুধু লিড জেনারেশনের কাজ করে বাইরের দেশের, আমেরিকা, ইউকে। সো এই লিড জেনারেশনের কাজটা কি? লিড জেনারেশনের কাজটা হচ্ছে আপনাকে একটা টাস্ক দিবে, লাইক আমার টেক্সাসের 11th স্টেটের, টেক্সাসের এই স্টেটের এত নাম্বার থেকে এত নাম্বার রোডে যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানির সিও এবং এক্সিকিউটিভের ইমেল অ্যাড্রেসটা লাগবে। সো এই জিনিসটা কীভাবে কালেক্ট করে ওরা তখন বিভিন্ন সফটওয়্যার আছে, লাইক হচ্ছে জুম ইনফো, তারপরে আরও বিভিন্ন সফটওয়্যার আছে ওদের পেড সফটওয়্যার, বা লিঙ্কডইন নেভিগেটর, এই টাইপের সফটওয়্যার। ওরা কী করে, লিঙ্কডইনে গিয়ে ওই কোম্পানিগুলোর ডোমেন লেখে সার্চ দেয়, দেন ওই ডোমেনের আন্ডারে যত ইমেল আছে সব চলে আসে। দেন এই ইমেলগুলো সে আবার ভেরিফাই করে জিমেলে নিয়ে, ওই জিমেলে ইমেলটা দিলেই তো ইমেলটা কি ভ্যালিড নাকি নন ভ্যালিড বোঝা যায়, তাই না? ইমেলটা দিলেই তো ছবি চলে আসে। তারপর এগুলো ভেরিফাই করে করে মনে করেন সে 500 ইমেল বা 5000 ইমেল কালেক্ট করে ক্লায়েন্টকে দেয়, লিড জেনারেশন যারা করে। দেন ক্লায়েন্ট কী করে, ক্লায়েন্ট এবার তার ডিজিটাল মার্কেটারের কাছে যায়, বলে যে এই 500 ইমেলে তুমি একটা ক্যাম্পেইন চালাও। কিসের ক্যাম্পেইন? যে আমার একটা স্যুটের কোম্পানি, যে স্যুটটার দাম হচ্ছে $5000। এখন এই $5000 দিয়ে তো একটা স্যুট একটা ইন্টার্ন কিনবে না, তাই না? বা একটা জুনিয়র অফিসার এত টাকা দিয়ে একটা স্যুট কিনবে না, নর্মালি এক্সিকিউটিভ বা সিও লেভেলের লোকরাই কিনবে, তাই না? তখন সে কি করে, এই 5000 মানুষকে বলে যে তুমি একটা ক্যাম্পেইন করো। এখন ডিজিটাল মার্কেটিংকে সে ক্যাম্পেইনটা বুঝে দেয়, তখন সে ডিজিটাল মার্কেটের ক্যাম্পেইন করবে, কিন্তু ক্যাম্পেইন করার জন্য তার কি লাগবে, তাদের ইমেলে একটা ইমেল টেমপ্লেট পাঠাতে হবে। এই ইমেল টেমপ্লেটটা আবার ডিজাইন করে দেয় ওয়েব ডিজাইনাররা। বুঝতে পেরেছেন? আপনাদের কাজ হচ্ছে ইমেল টেমপ্লেটটা ডিজাইন করে দেওয়া। ক্লিয়ার? জি ভাই। বা আরেকটা উদাহরণ যদি আমি দিই, লাইক হচ্ছে আপনারা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে শপিং করেন, তাই না? যদি কেউ করে থাকেন, একটা ই কমার্স ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট কেনার সময় আপনাদের কি করতে হয়, একটা ইমেল অ্যাড্রেস সাবমিট করতে হয় না নর্মালি বাইরের ই কমার্স ওয়েবসাইটগুলোতে? জি ভাই। এরপরে আপনারা কি দেখছেন, 1 মাস বা কয়েকদিন পরে ওই ইমেলে কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটিস আসে, বা আপনার ফুড পান্ডার কথাই চিন্তা করেন, দেখবেন যে ইমেল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন ওই ইমেলে ফুড পান্ডার কিছু ইমেল টেমপ্লেট আসে মাঝে মাঝে। রেগুলার আসে? হ্যাঁ, রেগুলার। এই যে আমাকে মাত্র পাঠাইছে যে দুপুরবেলা খাবার অর্ডার করার জন্য, এরকম আসে, তাই না? সো এই জিনিসগুলো কি করে, আপনি যখন ওই কোনোদিন অর্ডার দিয়েছেন তখন ইমেলের মাধ্যমে হয়তো ইমেলটা সাবমিট করছেন, ওই ইমেলটা তাদের প্ল্যাটফর্মে গিয়ে লিস্টে বা অডিয়েন্স লিস্টে অ্যাড হয়ে আসে। দেন তারা হচ্ছে এটা অটোমেটেড প্রতি উইকে বা প্রতিদিন তাদের একটা জেনারিক ইমেল টেমপ্লেট আছে, সেটাই পাঠানো শুরু করছে। বুঝতে পেরেছেন? ওকে, সো আসেন আমরা তাহলে কাজ করি। আমরা ইমেল টেমপ্লেট দুইভাবে ডিজাইন করা যায়, একটা হচ্ছে কোডিংয়ের মাধ্যমে, আর একটা হচ্ছে বিভিন্ন মেইলচিম্প বা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে। সো কোডিংয়ের মাধ্যমে কিভাবে করে সেটা আগে একটু দেখাই দিই। আপনারা টেবিল ট্যাগের কথা মনে আছে আপনাদের? জি হ্যাঁ। এখন এই টেবিল ট্যাগে কিভাবে কাজ করে একটু বলতে পারবেন? অনেকদিন হচ্ছে করি না, ভুলে গেছি। এটা বলতে হবে টেবিলটা কিভাবে কাজ করে। প্রথমে ভাই টেবিল হেডিং এর ট্যাগ নিতে হয়, তারপর টেবিল রো অ্যাড করতে হয়। টেবিল ট্যাগ কিভাবে কাজ করে, প্রথমে একটা টেবিল ট্যাগ থাকে, তারপর একটা টেবিল রো থাকে, ওই রো এর ভিতরে যতগুলো আমার হেডিং থাকবে, দেন আবার একটা রো হবে, এর ভিতরে যতগুলো হেডিং ছিল ততগুলো ডেসক্রিপশন, দেন আবার একটা রো হবে, আবার ডেসক্রিপশন, আবার রো, আবার ডেসক্রিপশন, এইভাবেই তো চলতে থাকে। সেটাই তো বললাম। সো দেখেন তো জিনিসটা কি পরিচিত নাকি? মনে করেন এটা পুরোটা একটা হচ্ছে টেবিল ট্যাগ, ঠিক আছে? এইটা হচ্ছে একটা টেবিল রো, উপরে আছে শুধু টেবিল হেডিং, আর এখানে আছে নিচে হচ্ছে টেবিল ডেসক্রিপশন, ঠিক আছে? আবার দেখেন এটা পুরোটা একটা টেবিল ট্যাগ,
ভিতরে আছে আপনার H1 HP ট্যাগ বাটন। আবার দেখেন এই প্রত্যেকটা রো, এগুলো কি এক একটা রো, আর নিচে কি ডেসক্রিপশন, তাই না? আমি যদি একটু দেখেন ইন্সপেক্ট করে দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন এই যে টেবিল ডেসক্রিপশন, পি ট্যাগ, H3 পি ট্যাগ, টেবিল রো, টেবিল বডি। মনে পড়ে এখন? জি ভাই। তাহলে কি এই টেমপ্লেটগুলো কি কাস্টমাইজ করা আপনাদের জন্য ডিফিকাল্ট হবে যদি কোডটা মনে থাকে বা প্র্যাকটিস করে থাকেন? প্র্যাকটিস করলে খুব বেশি সময় লাগবে না। আপনাদের কাজ হচ্ছে আপনারা এরকম এই যে এখানে প্রায় 39-39টার মতো ফ্রি HTML টেমপ্লেট আছে। আপনারা নর্মালি আপনারা মেলচিম বা প্ল্যাটফর্মের মাধ্যমে করবেন, তারপর এটা জেনে রাখলে আপনাদের একটু ভালো হবে। সো আমার সাজেশন থাকবে দুইটাই জানবেন। সো আপনারা কি করবেন, এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করে সেই টেমপ্লেটটা ডাউনলোড করে দেন এটাকে আপনারা নিজের মতো করে কন্টেন্ট দিয়ে কাস্টমাইজ করবেন। ওকে, এটা হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা জি ভাই। আচ্ছা, এটা থাকবে একটা। সেকেন্ড কি থাকবে? সেকেন্ড হচ্ছে আপনারা চলে যাবেন মেলচিপ নামে একটা প্ল্যাটফর্মে। আমি মেলচিপটা দেখাবো কারণ এটা সবচেয়ে পপুলার, অলমোস্ট 80 থেকে 90% ইমেল টেমপ্লেট বা নিউজ লেটার মেলচিপে ডিজাইন করা হয়। আরও কিছু পপুলার প্ল্যাটফর্ম আছে মানে যেগুলো গ্রোয়িং, সেগুলো আমি নাম বলে দিব, আপনারা ওগুলো একটু দেখে নেবেন। ওকে, লাইক এই যে অ্যাক্টিভ ক্যাম্পেইনটা এখন খুব পপুলার। সো মেলচিপে যাবেন, এখানে গিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি লগ ইন করি। ওকে, সো আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান। এবার মনে করেন আপনাদের কেউ একজন ওয়েবসাইটের একটা লিঙ্ক দেন, এই ওয়েবসাইটের অ্যাক্সেসটা দেন তো কেউ একজন, বা যে কারো একটা ওয়েবসাইটের অ্যাক্সেস দেন, তাহলে হবে। ই-কমার্স যে ওয়েবসাইট বানাইছি ভাইয়া সেগুলার? হ্যাঁ দেন, সমস্যা নেই। আচ্ছা, যে দিতে থাকেন। আজকে দিচ্ছি ওইটাই ওপেন করতে পারেন ভাইয়া, অ্যাডমিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা আগে কিছু জিনিস একটু দেখে নিই। সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, রাইট? জি ভাই। আচ্ছা, সো জিনিসটা একটু দেখেন। আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করছি না সবাই? জি ভাইয়া। ওকে, আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করছি। হ্যাঁ, এখন সেই ল্যান্ডিং পেজে আমরা কি চাচ্ছি, সেই ল্যান্ডিং পেজে আমরা একটা সাবস্ক্রাইব ফর্ম রাখতে চাচ্ছি। ঠিক আছে, যেখানে মানুষ তাদের কি সাবমিট করবে, তাদের ইমেলটা সাবমিট করে আমার এই ল্যান্ডিং পেজে তাদের ইমেলটা সাবমিট করে সাবস্ক্রাইব করলে তাদেরকে আমরা কি করি, একটা থ্যাংক ইউ পেজে পাঠাই দেই না আমরা? হ্যাঁ, সে রিডাইরেক্ট করে সেখানে সে পিডিএফ পেতে পারে বা তার জন্য কিছু গিফটের আমরা দেই, লোভ দেখাই। লাইক আমরা এরকম থাকি না যে সাবস্ক্রাইব টু গেট দ্য নিউজ লেটার বা পিডিএফ, আওয়ার এক্সক্লুসিভ পিডিএফ, এই টাইপের কিছু আমরা ওয়েবসাইট দেখি না? ওই যে ড্যারেল উইলসনের ওই যে ছবিগুলো যখন ইউটিউবের ওইখানে দেয়, তো সাবস্ক্রাইব করলে ছবির পেজে নিয়ে যায়। হ্যাঁ, এর মাধ্যমে সে আপনার ইমেলগুলো কালেক্ট করছে, তাই না? বা সাবস্ক্রাইব টু গেট আওয়ার ইবুক, এই টাইপেরও আমরা দেখি না অনেক সময়? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা ফার্স্টে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করি। সো সেখানে একটা সাবস্ক্রাইবার ফর্ম থাকে, সেই সাবস্ক্রাইবার ফর্মে কেউ তার ইমেলটা সাবমিট করলে কোথায় গিয়ে জমা হয়, সেই সাবস্ক্রাইবার ফর্মে সেই ইমেলটা সাবমিট করলে এটা গিয়ে জমা হয় সাবস্ক্রাইবার লিস্ট। এখন এই সাবস্ক্রাইবার লিস্টটা কোথায়? এই সাবস্ক্রাইবার লিস্টটা হচ্ছে আমার মেলচিম্পের লিস্ট, এখানে এসে জমা হবে। কিভাবে জমা হবে আমি দেখাই। দেন এখানে মনে করেন এরকম আমরা 5000 ইমেল কালেক্ট করলাম। কালেক্ট করার পরে এবার আমরা কি করব, এই 5000 ইমেলে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করব। একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করে এই 5000 ইমেলে আমরা কি করব, একটা ক্যাম্পেইনের মাধ্যমে আমরা একটা নিউজ লেটার বা ইমেল টেমপ্লেট পাঠাবো, তাই না?
এটাই তো আমাদের পুরো কাজ, তাই না? জি জি ভাইয়া। এই কাজটি আমরা আজকে করব। আচ্ছা, ওকে। সো এবার আসেন আমরা কি কাজ করব এখানে। মনে করেন আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করি। আমি একবারে ল্যান্ডিং পেজ ডিজাইন করব না, জাস্ট আমরা একটা ডেমো হিসেবে দেখি। মনে করেন আমাদের একটা ল্যান্ডিং পেজ আছে, এখন এই ল্যান্ডিং পেজে পেজটা এখন খালি। হ্যাঁ, এখন আমি কি করব দেখেন, আমাকে এখন যে কাজটা করতে হবে, আমার ল্যান্ডিং পেজের সাথে আমার কি ইমেল যে প্ল্যাটফর্মটা আছে সেটাকে কানেক্ট করাতে হবে না? দেখেন তো, কানেক্ট না করালে তাহলে সাবস্ক্রাইবার ফর্মে যারা ডাটা সাবমিট করবে তাদের ডাটাগুলো আমি কিভাবে পাবো? একটা কানেকশন দরকার না দুইটার মধ্যে? জি ভাই। জি ভাইয়া। কোন দুইটার মধ্যে বলতে পারবেন? ল্যান্ডিং পেজের সাথে আমার প্ল্যাটফর্মের, তাই না? ইমেল জি। প্ল্যাটফর্মের। আচ্ছা, সো এটা কানেকশন আমরা দুইভাবে করাতে পারি। একটা হচ্ছে আপনি কন্ট্যাক্ট ফর্ম 7 এর সাথে করাতে পারেন, আর একটা হচ্ছে আপনি এলিমেন্টর ফর্মের সাথে করাতে পারেন, আর একটা হচ্ছে আপনি ডিরেক্ট করাতে পারেন। ডিরেক্টটাই আমরা দেখি, মেইলচিম্প ফর ওয়ার্ডপ্রেস। ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। আপনারা কেউ একজন আমাকে আপনাদের একটা ইমেল দিয়ে রাখেন, যেটাতে আপনি এখন লগ ইন করা আছেন, একটা ইমেল দিয়ে রাখেন। আচ্ছা, এখানে মেইলচিম্প ফর ওয়ার্ডপ্রেসে আসলাম। আসার পর ওরা আমাকে বলছে মেইলচিম্পের এপিআই কিটা দিতে। এপিআই কি কোথায় পাবো একটু খুঁজে নিয়ে আসি। এই যে প্রোফাইল থেকে অ্যাকাউন্ট অপশনে যাবেন, অ্যাকাউন্ট থেকে এক্সট্রা এপিআই কি, এখানে এসে একটা এপিআই কি জেনারেট করবেন। ক্রিয়েট এ নিউ এপিআই কি, নতুন কিটা জেনারেট হলো, কপি করলাম। এই যে দেখেন জুলাই 10 তারিখে জেনারেট হয়েছে, এটা এখানে দিয়ে দিলাম, সেভ চেঞ্জেস দিলাম। দেখবেন মেইলচিম্পের সাথে এখন কানেক্টেড লেখা আসবে। কানেক্টেড আসলো। এবার আমরা কি করব, এবার সে আমাকে জিজ্ঞেস করছে তুমি এই ল্যান্ডিং পেজে যে ডাটাগুলো সাবমিট হবে সেটা তোমার কোন লিস্টে তুমি সাবমিট করতে চাচ্ছ। এখন আমার তো 5টা ল্যান্ডিং পেজ থাকতে পারে, বা আমার 5 ধরনের বিজনেস থাকতে পারে, প্রত্যেকটার জন্য আমি আলাদাভাবে ইমেল রিসিভ করতে চাচ্ছি। সো এটার জন্য আপনাকে কি করতে হবে, অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করতে হবে আপনার ইমেল মেইলিং প্ল্যাটফর্মে। সো এটা কিভাবে করবেন, এই যে এখানে এসে অডিয়েন্সে ক্লিক করবেন। অডিয়েন্সে ক্লিক করার পরে দেখবেন ম্যানেজ অডিয়েন্স, এখান থেকে ভিউ অডিয়েন্সে যাবেন। এখন ফ্রি ফ্রি মেইলচিম্প অ্যাকাউন্টে আপনি একটার বেশি অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন না। যেহেতু আমার অলরেডি অডিয়েন্স ক্রিয়েট করা আছে, আমি আর নতুন করে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো না। বাট আপনারা এখানে আসলে দেখবেন ক্রিয়েট অডিয়েন্স নামে একটা অপশন পাবেন, সেটাতে ক্লিক করলে আপনি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন কি কারণে আপনারা এই অডিয়েন্সগুলো কানেক্ট করতে চাচ্ছেন। সো আমি বলে দিলাম আপাতত যেহেতু সামনে ঈদ আসতেছে, ঈদ উপলক্ষে আমি একটা ডাটা রিসিভ করতে চাচ্ছি।
সো আমি এখানে এসে মেইলচিম্পে আসবো, তারপর এখান থেকে আমরা ফর্মে আসবো। এখান থেকে আমি বলে দিলাম এই ল্যান্ডিং পেজে যে ইমেলগুলো সাবমিট হবে সেগুলো আমার এই ইভ নামক অডিয়েন্স লিস্টে গিয়ে জমা হবে। অ্যাড নিউ ফর্ম দিলাম। এখান থেকে আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন, লাইক এখানে শুধু ইমেল অ্যাড্রেস আর সাইন আপ আছে, আপনি আরও কিছু অ্যাড করতে পারেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, আরও অনেক কিছু। আমি আপাতত এত কিছু না রেখে জাস্ট এগুলোই রাখলাম। এখানে একটা শর্টকাট আছে ওই যে কন্ট্যাক্ট ফর্ম 7-এর মতো, সেটা এখানে আমি দিয়ে দিলাম, আপডেট করলাম, ভিউ পেজে গেলাম। এখন একটু আমাকে বলেন এইখানে এসে যারা ইমেল সাবমিট করবে তাদের ইমেলগুলো কোন অডিয়েন্স লিস্টে এসে জমা হবে বলেন? ভাই ওই যে মেইলচিম্পের ওই যে লিস্টে জমা। মেইলচিম্পের কোন লিস্টে বলেন? ঈদ লিস্টে জমা হবে। লিস্টে। আচ্ছা, এবার আপনাদের একটা মেইল দিতে বলছিলাম, যে কেউ একটা মেইল দেন যেটাতে আপনি এখন ওপেন আছেন। আচ্ছা, এখানে কিছু অপশন আছে কিভাবে সাবস্ক্রাইব করলে কি লেখা আসবে, ইনভ্যালিড মেসেজ আসলে কি নোটিফিকেশন আসবে। তারপর এখানে আসছে আপনি কি ডাবল অপটিন চাচ্ছেন কিনা। ডাবল অপটিন মানে হচ্ছে কেউ যদি তার ইমেল দিয়ে সাবস্ক্রাইব করে তাহলে তার ইমেলও একটা ভেরিফাই কনফার্মেশন মেসেজ যাবে যেন সে ভেরিফাই করে নেয়। আর যদি নো দেন তাহলে যে কেউ যে কোনো ইমেল দিয়ে সাবমিট করতে পারে। যেহেতু আমার অথেন্টিক ইমেল দরকার তাহলে আমি ডাবল অপটিনটা দিব। আচ্ছা, আপনি একটু আনার করে আপনি আপনার ইমেলে একটু যান। আমি সাবস্ক্রাইব করলাম, দেখেন আপনার ইমেলে গিয়ে একটু রিলোড দিয়ে দেখেন তো আপনার ইমেলে কোনো ভেরিফিকেশন মেল চিম থেকে কোনো ভেরিফাই মেল গেছে কিনা। রিলোড দিয়ে একটু স্প্যাম টেস্টম্যাম যা আছে সব চেক করে নেন। মেইন এতেই আসছে কনফার্ম সাবস্ক্রিপশন কনফার্ম। আচ্ছা, একটু অপেক্ষা করেন, এখানে কনফার্ম দেন না, দেখেন মাত্র আছে 4টা। এবার আপনি কনফার্ম দেন। দিছি। এখনো 4টে আছে। চেঞ্জ হয়নি। আবার যে ক্যাপচা আসছে, আই এম নট এ রোবট। ক্যাপচাটা ফিল আপ করে তারপর দেন। হ্যাঁ হ্যাঁ দিছি। এই যে ভাইয়া দেখছেন এই চলে আসছে, দেখছেন? তাহলে জিনিসটা দেখেন, একজন একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলো, সে ল্যান্ডিং পেজে মনে করেন এভাবে প্রায় 5000 ইমেল তার একটা অডিয়েন্স লিস্টে সাবমিট হলো। এ পর্যন্ত কি বুঝতে পেরেছেন? জি ভাই, হ্যাঁ বলেন, আপনার কোশ্চেনটা কি ছিল? মানে ভাই এই যে ক্যাপচাগুলো, এই ক্যাপচাগুলো কি আমরা ওয়েবসাইটে অ্যাড করতে পারবো ভাই? অবশ্যই, আপনি গুগল ক্যাপচা লিখে সার্চ দেন তাহলে পাবেন। জি, ওকে। আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এখন আমি চাচ্ছি মনে করেন এরকম আমার কত ইমেল জমা হইলো আমার ল্যান্ডিং পেজের মাধ্যমে বা আমার ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে, মনে করেন 5000। হ্যাঁ 5000। এখন আমি চাচ্ছি এই 5000 ইমেলে কি করতে, একটা ক্যাম্পেইন চালাতে, তাই না? এখন এই ক্যাম্পেইন চালাতে আমার কি লাগবে? একটা ইমেল টেমপ্লেট লাগবে না? জি ভাই। জি। আসেন তাহলে আমরা একটা ইমেল টেমপ্লেটটাকে ডিজাইন করে নিই। ইমেল থেকে টেমপ্লেটে গেলাম, গেট স্টার্টে গেলাম, আসার পরে এটাও কিন্তু এখন আমারটা ফ্রি অ্যাকাউন্ট, বাট আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্ট কিন্তু আপনাকে পেইড অ্যাকাউন্ট দিয়ে দেবে। হ্যাঁ, সো বাট প্র্যাকটিস পারপোজে আমরা ফ্রি অ্যাকাউন্টটা ইউজ করবো। সো এখানে ম্যাক্সিমাম সব কিছু পেইড, কিছু আছে ফ্রি, আমরা ওগুলো ইউজ করব। যেমন এখানে এটা হচ্ছে ফ্রি,
তারপরে এখানে কিছু থিম আছে, আপনার এত কষ্ট করতে হবে না, আপনি যে কোনো একটা থিম নিয়ে সেটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। এটা ড্র্যাগ এন্ড ড্রপ। ইভেন আপনি যদি চাচ্ছেন যে না আমি এরকম না, আমি হচ্ছে নিজে কাস্টম কোড করে সেই কোডটা এখানে আপলোড করে দেবো, সেটাও করতে পারবেন। হ্যাঁ, আর আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন, আপনি যখন ইমেল টেমপ্লেট ডিজাইন করবেন, ইমেল টেমপ্লেটটা কিন্তু একটা এক পেজের কোড হবে, এখানে কিন্তু কোনো এক্সটার্নাল ফাইল থাকতে পারবে না, এক্সটার্নাল সিএসএস ফাইল থাকতে পারবে না। তাহলে সিএসএস গুলো কি হবে বলেন তো? ইনলাইন সিএসএস করতে হবে। ইনলাইন না, ইন্টারনাল। সরি স্যার, ইন্টারনাল সিএসএসটা কোথায় লাগে? হেড ট্যাগের ভিতরে, মনে আছে? ভিতরেই লেখা। হ্যাঁ, তো এটা মাথায় রাখবেন। ওকে, সো চলেন আমরা একটা টেমপ্লেট ডিজাইন করি একবারে। আমরা র ভাবে হ্যাঁ, আমরা কি কোড করব? দুইটাই করবেন, কোড করেও করবেন আর যখন যেটা দরকার আপনার প্রয়োজন অনুযায়ী। ওকে, সো চলেন এইটাকে আমরা কাস্টমাইজ করি। ওকে, সো এখানে কি করব আমরা? এখানে আমরা একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করব। দেখেন ডান পাশে বাম পাশে আমার টুলস গুলো, উইজার্ড গুলো, আর ডান পাশে ডিজাইন, কিছুটা এলিমেন্টরের মতো না? ড্র্যাগ এন্ড ড্রপ। আচ্ছা, সো এখানে আসলাম, এখানে এসে আমি কি করতে পারি? আমি একটা কালার নিতে পারি, তারপরে আমি কোনো একটা প্রোডাক্টের প্রমোশন করব। এই ওয়েবসাইটটা আজকে স্পিড আপ করাবো, অনেক স্লো। সো এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে আসলাম, ওয়েবসাইটে একটু ইউলো কালার না, একটু গোল্ডেন কালার। আচ্ছা, এবার আসেন লোগোতে। লোগোতে আসলাম, ওকে। এখানে এবার যে কাজটা করবো, লোগোটা আপলোড করি। সো লোগো চলে আসলো। আচ্ছা, কালার দুটো সেম হওয়ার কারণে একটু, ওকে এবার ঠিক আছে, 7 ক্লোজ। এবার হচ্ছে আমার এখানে একটা অ্যানাউন্সমেন্ট দেবো আমরা, লাইক এটাই আমরা কপি করি। একটা কাজ করি, হ্যাঁ আমি সব ডিলিট করে দিই, নিজে থেকে একটা করি। ওকে, সো আমার পুরো সব কিছু ডিলিট, অল ডিলিট। এবার এখানে আমরা কাজ শুরু করবো। হ্যাঁ, সো এখানে আমরা ফার্স্টে নিই একটা বক্স টেক্সট নিলাম, এখানে আমি দিলাম বিলিভ ইন ট্রেডিশন, তারপর এটাকে আমরা সেন্টার অ্যালাইন করলাম। আর হচ্ছে স্টাইল, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম।
সেভ অ্যাজ আর upload an image upload আর নিচে কন্টেন্ট কপি করলাম আপনি ইচ্ছা করলে এখানে দুইটা কলাম নিতে পারেন হ্যাঁ লাইক হচ্ছে আপনি যদি চাচ্ছেন সেটিংস দুই কলাম দিবেন তাহলে এখানে দুই কলাম ইউজ করতে পারেন ইচ্ছা করলে এখানে ব্রাউজ দিয়ে তখন আরেকটা ইমেজ দিয়ে দেবেন তাহলে আমি দুইটা সেম ইমেজ দিয়ে দিলাম এখানে যে এরকম আরেকটা ইমেজ দিয়ে দিবেন ওকে সো মোটামুটি ডান আর এখানে এবার একটা বাটন দিয়ে দিই এখানে কোডও করতে পারেন আপনি যদি চাচ্ছেন স্পেসিফিক কোনো কোড রাখতে যেটা হয়তো পেজ বিল্ডার সম্ভব নয় যেখানে লিঙ্ক দিয়ে কোড করতে হবে সেটাও সম্ভব এই পর্যন্ত থাকুক তারপরে এখানে হচ্ছে যে আপনার ফেসবুক টুইটার এগুলো লিঙ্ক বসা দেবেন সো মোটামুটি আমাদের ইমেল টেমপ্লেটটা একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করা হয়ে গেল পারবেন না একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবেন এবার এবার আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে সেভ অ্যান্ড এক্সিটে আসবো এখানে এসে আমরা আপাতত এটাকে ইট ডিসকাউন্ট হিসাবে রাখলাম জুয়েলারি ডিসকাউন্ট সেভ করলাম ঠিক আছে এবার এটাকে আপনি একটু এক্সপোর্ট করেন দেখেন তো টেমপ্লেটটা চলে আসছে না আচ্ছা একটু সময় নিচ্ছে পুরোটা আসুন সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন স্টিমের ফাইল এতক্ষণ লাগতেছে আচ্ছা এটা আসতে থাকুন মনে করেন এই যে ইমেল টেমপ্লেটটা চলে আসছে না এটা লোডিং হচ্ছে লোডিংটা কমে গেলে তখন হচ্ছে আপনার এই ইমেজ টেমপ্লেটে চলে আসবে এখন আপনাদের কোশ্চেন হতে পারে ভাইয়া এটা তো একটা HTML ফাইল তাহলে CSS না হয় বুঝলাম আমি ইন্টারনাল CSS পেলো কিন্তু ইমেজ তাহলে কিভাবে লিঙ্ক আপ পেয়েছে ইমেজগুলো লিঙ্ক আপ পেয়েছে এই যে দেখেন আমি যখন ইমেজগুলো ইমেল টেমপ্লেটে আপলোড করছি এই যে কন্টেন্টে যান এই যে এখানে যান কন্টেন্ট স্টোর এখানে ইমেজগুলো এখান থেকে লিঙ্ক পাচ্ছে বুঝতে পেরেছেন সো আপনারা ইমেল টেমপ্লেটটা এখান থেকে পাচ্ছে ঠিক আছে বাট এই যে দেখেন এখন কিন্তু ইমেজগুলো চলে আসছে আমি এটা ওপেন করি দেখছেন লিঙ্ক আপ পেয়েছে এটা কোথায় থেকে পেয়েছে মেইলচিম্পের গ্যালারি থেকে পেয়েছে সো আপনি যখন ক্লায়েন্টকে কোডিংয়ের মাধ্যমে করে দিবেন তখন আপনাকে এই ইমেজগুলো আপনার কোনো না কোনো একটা অনলাইনে রাখতে হবে সেটা আপনার হোস্টিং হোক আর ক্লায়েন্টের হোস্টিং হোক ইমেজগুলো আপলোড করে সেখান থেকে আপনাকে লিঙ্ক আপ করে দিতে হবে আমার কথাটা কি বুঝতে পেরেছেন আমরা আমাদের হোস্টিং মেইলচিম্পের গ্যালারি থেকে রাখা যাবে হ্যাঁ সেখানেও আপনি রাখতে পারেন আবার আপনি যদি মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে বলছে যে না মেইলচিম্প না আমাকে কোডিং এর মাধ্যমে ইমেল টেমপ্লেট ডিজাইন করে দাও তাহলে ক্লায়েন্টকে বলবেন ইমেজ তাহলে আমি কোথায় হোস্ট করব তোমার হোস্টিং না আমার হোস্টিং এ তখন সে যদি বলে যে অবশ্যই আমার হোস্টিং এ তাহলে তার হোস্টিং এ অ্যাক্সেস দিলে সে ও হোস্টিং এ আপলোড করে দিবে ওকে এছাড়া আরো ইমেজ আপলোডের অনেক ফ্রি রিসোর্স আছে
এই যে দেখবেন এখানে ফ্রি স্টোরেজ, এখানে আপনি ইমেজ আপলোড করলে সেই ইমেজের একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই ইমেজটাকে আপনি তখন আপলোড করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ভাই। আর মেইলচিম্পে করলে আপনার এত কিছুই করতে হবে না, মেইলচিম্পের গ্যালারিতে ইমেজগুলো আপলোড হচ্ছে আর লিঙ্কটা সেখান থেকে পাচ্ছে। বুঝা গেল? ভাইয়া হোস্টিং এ শুধু ছবি আপলোড করে কিভাবে? জি ভাই। হোস্টিং এ ছবি আপলোড করে কিভাবে? আপনি আপনার সি প্যানেলে যে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে একটা ইমেজ আপলোড করেন, দেখবেন একটা লিংক চলে আসছে। দেখেন, হোস্টিং এ কখনো ফাইল আপলোড করেন নাই? ইমেজটা একটা ফাইল, মানে হোস্টিং এ কখনো ফাইল আপলোড করেন নাই? তাহলে কি আপলোড করছেন এতদিন? ভাইয়া আপনি বলছিলেন ওই যে HTML CSS দিয়ে যে আমরা ওয়েবসাইটগুলো বানাইছি ওইগুলা সি প্যানেলে কিভাবে দিতে হবে ওইগুলা দেখাবেন, ওটা কবে দেখাবেন ভাইয়া? আচ্ছা, এটা তো দেখানো 2 মিনিটের ব্যাপার, বলে দেখাই দেব। আচ্ছা দেখেন, মনে করেন পাবলিক HTML এ গেছেন, এখানে গিয়ে আপনি মনে করেন আপনার একটা গ্যালারি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছেন। আপলোডে আসেন, ডাউনলোডে আসেন, এই ইমেজটা মনে করেন আপলোড করুন। তাহলে কি এটা কি এই ইমেজের লিংক না? বুঝা গেল? জি ভাই। জি ভাই। এবার বুঝতে ভাই পারছেন? আগেরটা কি ওই লিংক হবে না ভাই? এটা তো সবকিছু সহ চলে আসতেছে, এই যে আচ্ছা। ফ্রেম সহ চলে আসতেছে না? বুঝছো? এবার বুঝছেন? আর যে বলছেন সি প্যানেলে কিভাবে আপলোড করবেন, এই যে দেখেন ফাইল ম্যানেজারে যাবেন, পাবলিক আন্ডারস্কোর HTML এ আসবেন, একটা ফাইল নিয়ে আসি। এই সিম্পল জিনিসগুলো মাঝে মাঝে একটু কাজ করতে হয়, মাঝে মাঝে কিসে কাজ করতে হয়, মাঝে মাঝে একটু গুগল রিসোর্স অ্যাপ্লাই করতে হয়। মনে করেন এইটাই আমি আপলোড করবো, এটা কি আছে একটু দেখি। এই যে এটাকে আমি আমার সি প্যানেলে আপলোড করবো, তাই তো? এই পুরো জিনিসটা এক কাজ করেন, পুরো জিনিসটাকে কিসে নিয়ে যান, একটা জিপ ফাইলে নিয়ে যান। আসছে? হ্যাঁ। এবার এটাকে আপলোড করে দেন। এই গ্যালারির ভিতরেই করলাম মনে হয়, এই ইমেজ ডাউনলোড দিলে, আচ্ছা থাকুক, ইমেজ থাকুক, আমি এখানে আপলোড করব। নাম কি আমার ফোল্ডারের? গ্যালারি। ঠিক আছে, এবার এটাকে কি করতে হবে? আনজিপ করতে হবে না? আনজিপ করছি, এবার এলোর দাম তো আসছে। হ্যাঁ, এটার জন্য ডেটাবেস বানাইতে হবে না? SQL ডেটাবেস। আপনার এটা কি ডাইনামিক ওয়েবসাইট না স্ট্যাটিক ওয়েবসাইট বলেন? স্ট্যাটিক। এইটা তো স্ট্যাটিক, কিন্তু যদি ডাইনামিক হয়? ডাইনামিক হলে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। মানে আপনি তো ডাইনামিক ওয়েবসাইট বানানো শিখেন নাই, তাই না? আপনি কি ব্যাকএন্ডে কাজ করা শিখছেন? না। তো ডাইনামিক ওয়েবসাইট আপনি কিভাবে আপলোড করবেন? আপনাকে স্ট্যাটিক ওয়েবসাইট আপলোডটা দেখাইলাম। ডাইনামিক ওয়েবসাইট হলে তখন সেম ভাবে আপনাকে সি প্যানেলে গিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করে সেটা আপলোড করতে হবে। আচ্ছা, আমরা আবার আমাদের মেইন টপিকসে চলে আসি। সো তাহলে ইমেল টেমপ্লেট কিভাবে ডিজাইন করতে হয় সবাইকে ক্লিয়ার? জি ভাই। জি ভাই। এটাই মেইনলি হচ্ছে আপনার ক্লায়েন্টকে আপনি এটা দিয়ে দিবেন যে আপনার ইমেল টেমপ্লেট। এটা আপনি টেস্টিংও করতে পারেন। টেস্টিংটা কিভাবে করতে পারেন আমি একটু দেখাই। আপনি একটা কাজ করবেন, ক্লায়েন্টকে তো এই HTML ফাইলটা দিয়ে দিতে পারবেন, তাই না? পারবেন না? জি জি ভাই। ওকে, টেস্টিংটা করবেন, যা কোড আছে সব কপি করেন, কপি করে এটা একটা ফ্রি টেস্টিং। কোন মেইলে পাঠাবো? এই মেইলে সাবজেক্ট কি টেস্টিং, পুরো কোডটা পেস্ট করলাম, সব CSS ইনলাইনে রেখে দিলাম।
আচ্ছা ভাইয়া, ওই ইমেইল মার্কেটিং এর সময় এই ইমেইলটা যে স্প্যামে না যে মেইন ইনবক্সে যাবে, এইটার জন্য কি একটা পার্সেন্টেজ টেস্ট করে যে? একটু অপেক্ষা করুন। আচ্ছা, এখনো যায় নাই অনেক এটা নরমালি যদি দেখেন এটা স্প্যামে যাচ্ছে, মেনে ইয়াতে না যাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার যে পোর্টে প্রবলেম আছে। হ্যাঁ, এটা তখন হচ্ছে আপনারা একটা কাজ করবেন, আপনাদেরকে আমি দেখাইছি না সি প্যানেল থেকে কিভাবে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, দেখাইছিলাম কন্টাক্ট ফর্ম 7 ক্লাসে দেখাইছিলাম। জি দেখাইছিলাম। না বলেন যে না জেনে না বলেন কেন? এই যে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইছি না? ও ইমেল, ঠিক আছে, এটা এই ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ওই ইমেলটা যদি ফর্মে থাকে তাহলে এটা স্প্যামে যাবে না। আচ্ছা, আসে নাই আমার সামহাউ কোনো রিজন নেই। তো নরমালি প্রমোশন তো এগুলো প্রমোশনাল, সো এগুলো নরমালি ইনবক্সে আসে না, অন্য জায়গায় আসে। আচ্ছা, একটু সময় লাগতেছে, আসুক, সমস্যা নেই। সো এটা হচ্ছে একটা কাজ, ইমেল টেমপ্লেট। এখন এই ইমেল টেমপ্লেটটা ক্লায়েন্টকে দেওয়ার পরে ক্লায়েন্টটা ডিজিটাল মার্কেটারকে বললো যে কোনটা আমাদের, কিন্তু এখন কোন প্রসেস ডান, প্রসেস 1 এবং প্রসেস 2 ডান না আমাদের? জি ভাই। প্রসেস 3 এরও আমাদের এটা ডান না? এই যে এটা ইমেল টেমপ্লেট ডিজাইন ডান না? টেমপ্লেট ডিজাইন ডান। এখন শুধু আমাদের বাকি কোনটা, এই যে ক্যাম্পেইনটা বাকি, তাই না? জি। আচ্ছা দেখেন, ক্যাম্পেইন আমাদের কাজ না, তারপর আমি একটু দেখাই দেই ক্যাম্পেইনটা কিভাবে করে। সো ক্যাম্পেইনটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে ক্যাম্পেইনে যাবেন, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন। কি টাইপের ক্যাম্পেইন করতে যাচ্ছেন? ইমেল ক্যাম্পেইন। এখান থেকে টেমপ্লেটে ক্লিক করলেন, ক্যাম্পেইন নেম দিলাম, ঈদ 2021 বিগিন দিলাম। বলছে কাদেরকে পাঠাতে চাচ্ছ, সো কাদেরকে পাঠাবো, এই লিস্টে যারা সাবমিট করছে তাদেরকেই তো পাঠাবো, তাই না? জি ভাই। এই লিস্টের নাম কি বলেন? এই অডিয়েন্স লিস্টের নাম কোনটা? সিলেক্ট করলাম, জুয়েলারি আর কি না ডিসকাউন্ট। অডিয়েন্স লিস্টের নাম ছিল ঈদ। ও হ্যাঁ। সো দেখেন, এখন কিন্তু আর আমাকে স্পেসিফিক 5000 ইমেল আলাদাভাবে লেখার দরকার আছে নাকি? সে অটোমেটিক সব 5000 ইমেল নিয়ে নিল, তাই না? জি ভাই, 5000 পাঠাবি। হ্যাঁ, ফর্মে কি থাকবে? আমার ইমেল অ্যাড্রেসটা থাকবে। এই যে এখানে আপনার বিজনেসের নাম, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। সাবজেক্ট, সেখানে কি বলছে যে নতুনটা ভেরিফাই করা নেই, ঠিক আছে, আগেরটাই থাকুক। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ঈদ ডিসকাউন্ট, সেভ করলাম। কন্টেন্ট মানে কি পাঠাতে চাচ্ছ, কি পাঠাবো বলেন তো? এটা না ইমেল টেমপ্লেট পাঠাবেন ভাই। সো এখান থেকে তাহলে আমি ডিজাইন ইমেলে যাই, এখান থেকে আমি চলে যাব, আমার তো টেমপ্লেট আমি অলরেডি ডিজাইন করে ফেলছি, আমি একটা সেভড, এই যে এই টেমপ্লেটটাই তো পাঠাবো, তাই না? এটাকে তবে সিলেক্ট করলাম, তারপরে যদি আপনার কোনো কিছু চেঞ্জ করার দরকার হয় আপনি আবার নতুন করে চেঞ্জ করে নেন। আমি কন্টিনিউ দিয়ে দিলাম। চলে বলছে কি কিছু এখনো ডামি কন্টেন্ট আছে, ডামি কন্টেন্ট থাকা যাবে না। সো ডামি কন্টেন্ট আসেন রিমুভ করে, মানে যেটা অলরেডি ছিল।
কন্টেন্টটা। কিছু একটা কন্টেন্ট কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটাই কপি করি। এটা থাকা যাবে না, হ্যাঁ, কারণ এই কন্টেন্টটা হচ্ছে এই মেইলচিম্পের ডামি কন্টেন্ট। কন্টিনিউ। সব ডান। এবার আপনি যদি এখন পাঠাতে চান এখন পাঠাতে পারেন, যদি লেটার পাঠাতে চান মানে দেরিতে, তাহলে দেরিতে পাঠাতে পারেন। যদি আপনি একটা স্কেজুল করে দেন যে কবে যাবে, কোন দিন থেকে যাবে, সেটাও আপনি দিতে পারবেন। সেন্ড দিলে এখনো চলে যাবে। তাহলে কি আপনারা এই টোটাল অপারেশনটা বুঝতে পারছেন কিভাবে কাজ করে? জি ভাই, মানে একটু ট্রিকি আছে, ভিডিওটা দেখে করতে হবে। আচ্ছা, আমি আবার সামারি করি। ফার্স্ট কাজ, একটা ক্লায়েন্টের কাজ। ক্লায়েন্ট কি করতে দিল? একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে দিল, যেখান থেকে সে কি করবে, ইমেল কালেক্ট করবে। সেই ইমেলগুলো কোথায় গিয়ে জমা হবে? ইমেল লিস্ট, সাবস্ক্রাইবার লিস্টে, মেইলিং প্ল্যাটফর্মে অডিয়েন্স লিস্টে গিয়ে জমা হবে। সেই অডিয়েন্স লিস্টে আমার আগে থেকে ক্রিয়েট করে রাখতে হবে, তাই না? জি ভাই, মেইলচিম্প। হ্যাঁ, দেন হচ্ছে ওকে। তারপর হচ্ছে কি করতে হবে বলেন? তারপর হচ্ছে আমাকে একটা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করতে হবে, ডিজাইন করতে হবে। তারপর হচ্ছে আমাকে ক্যাম্পেইন করতে হবে। ওকে, তার মধ্যে এখানে আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে মেইলিং প্ল্যাটফর্মের সাথে সিএমএস, সেটা ওয়ার্ডপ্রেস হোক বা শপিফাই হোক, তাদের কানেক্ট করাতে হবে। কিসের মাধ্যমে কানেক্ট করাবো? এপিআই। এপিআই এর মাধ্যমে। আমি আবার একটা টোটাল সামারি দিলাম। এবার পারবেন? জি ভাইয়া। জি ভাই। এরপরে যদি আপনাদের প্রবলেম হয়, খুব সুন্দর একটা মেইলচিম্পের টিউটোরিয়াল আছে নায়ার শেখের 1 ঘন্টা। এটা যদি দেখেন, আপনি শুধু মেইলচিম্পেরই সার্ভিস দিতে পারবেন। মানে আমারটা তো অবশ্যই দেখবেন। এই যে এটা 1 ঘন্টার একটা খুব সুন্দর, সে অনেক বিস্তারিত অনেক কিছু দেখাইছে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলেন। নায়ের ভাই বেসিক্যালি হচ্ছে WCFM, মানে কি ভাই ভেন্ডর, তারপরে মেম্বারশিপ যেগুলা, এগুলোতে WCFM এই প্লাগইনটা ইউজ করছে। কিন্তু আমরা আসলে এই ই-কমার্সের পাশাপাশি এই মেম্বারশিপ, তারপরে ভেন্ডর, এই কি প্লাগইনটা ইউজ করব, মানে কোনটা একটা শিখলে বেশি কাজ করা যাবে, এটা একটু যদি বলতে পারেন। কি টাইপের মেম্বারশিপ করতে চাচ্ছেন? মনে করেন একটা ই-কমার্স সাইটে আমার মানে যেরকম আলি এক্সপ্রেস কিংবা অ্যামাজনের যেরকম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, মানে একটা আমার ওয়েবসাইটে সবাই আসলে জিনিসপত্র বিক্রি করতে পারবে লগ ইন করে। ওটা মাল্টি ভেন্ডর, ওটার জন্য দোকান প্লাগইন ইউজ করুন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এই জন্য ওনারটা অ্যাভয়েড করছিলাম। এই বাংলাদেশের একটা কোম্পানি প্লাগইন, উইডেপস কোম্পানির দোকান। জি ভাই, এই দোকান প্লাগইন প্রথম ক্লাসে বলছিলেন ভাই, প্রথম 1-2 ক্লাসে এই প্লাগইন বেচে তারা কোটিপতি হয়ে গেছে। আমি আপনাদেরকে এই রিলেটেড একটা থিম দিয়ে দিব। ওকে ওকে। সো এই ইমেল টেমপ্লেটটা ক্লিয়ার আপনাদের? জি। আরেকটা টপিক, আমার কথা ঠিক মতো তো বুঝতেছেন আপনারা, তাই না? আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি। আচ্ছা, এবার আমরা সেকেন্ড টপিকে চলে যাই। আমরা হচ্ছে একটা কি করবো, আমরা হচ্ছে একটা ওয়েবসাইটকে স্পিড আপ করবো। তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে 2টা, একটা কোডিং এর মাধ্যমে ইমেল টেমপ্লেট ডিজাইন করা, আর একটা হচ্ছে কিসের মাধ্যমে? মেইলচিম্পের মাধ্যমে। আসেন এবার আমরা একটা ওয়েবসাইট স্পিড আপ করবো কিভাবে দেখি। এই হচ্ছে আমার বর্তমান ওয়েবসাইট। ওয়েবসাইটটাকে আমরা একটু চেক করি। ওয়েবসাইট স্পিড আপ করার আগে বেশ কিছু জিনিস আপনার মনে রাখতে হবে। কিছু কিছু ওয়েবসাইট আছে আপনি যতই ট্রাই করেন না কেন তারা স্পিড আপ হবে না। এর রিজন কি? এইটা তার সার্ভারটা
আপ টু মার্ক না, হয় শেয়ার হোস্টিং। নর্মালি আমরা যারা স্টুডেন্ট আমরা শেয়ার হোস্টিংয়ে বেশি ইউজ করি, কারণ আমাদের বাজেটটাও ওইরকম। বাট একটা ই কমার্স ওয়েবসাইট যখন বানায় কেউ, তা সে অবশ্যই বিপিএস সার্ভারগুলো ইউজ করে। তারপরে হচ্ছে আমরা তো দামিগুলো আমাদের দরকার নেই, কারণ আমরা জাস্ট প্র্যাকটিস পারপাসে ইউজ করি, আমরা কম দামি যেটা পাই সেটা ইউজ করবো। সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা প্রপারলি অপটিমাইজ করা কিনা, ইমেজগুলো প্রপারলি অপটিমাইজ করা কিনা, সো বেশ কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপর একটা ওয়েবসাইটকে কীভাবে স্পিড আপ করতে হয় আমরা একটু দেখি। এটা দিলাম, এটা হচ্ছে ওয়েবসাইট স্পিড আপের একটা ওয়েবসাইট। হ্যাঁ, এরপর আছে 3টা ওয়েবসাইট আমরা দেখব। আরেকটা জিনিস মনে রাখেন, সব ওয়েবসাইটে যে আপনাকে সেম রেজাল্ট দেখাবে এরকমও না। স্পেশালি আপনার জন্য গুগল পেজ স্পিডটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এরা নর্মাল হোস্টিংগুলোকে তেমন একটা সাপোর্ট করে না। সো আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট 3টা হোস্টিংয়ের মধ্যে যেন আমরা অ্যাটলিস্ট 2টা হোস্টিংও যেন আমরা স্পিডটা দেখাতে পারি। হ্যাঁ, আমি নিজেও প্রচুর ওয়েবসাইট স্পিড আপ করছি। আপনারা যদি একটু আমার ফাইবারের গিগে কখনো যান, দেখবেন 100-এর উপর শুধু ওয়েবসাইট স্পিড আপের কাজ আমি করছি। এর মধ্যে আবার ক্যান্সেলও করছি অনেক। কাজ যত করছি তার অর্ধেকই ক্যান্সেলও করতে হয়েছে। সব ওয়েবসাইট স্পিড আপ করা পসিবল না। আমরা দেখি। হ্যাঁ, এই ওয়েবসাইটটা অলমোস্ট অলরেডি স্পিড আপে আছে, 51 আছে, হুইচ ইজ ভেরি গুড। 87 এটাকে তাহলে আর স্পিড আপ করবো কি? এখানে 77 আছে, এটাকে 80 নিয়ে আসতে পারি কিনা। এখানে কত আছে একটু দেখি। আরেকটা ওয়েবসাইট চাই। আরেকটা জিনিস, একটা ওয়েবসাইট স্পিড আপ করার আগে ক্লায়েন্ট থেকে সি প্যানেল অ্যাক্সেসটা নিয়ে নেবেন। কারণ নর্মালি ক্লায়েন্ট সি প্যানেল অ্যাক্সেস না দিতে চাইলে তাহলে ঠিক আছে, তাহলে অন্যভাবে কাজ করব। বাট সি প্যানেল অ্যাক্সেসটা দিলে সি প্যানেলে কিছু কাজ আছে। লাইক হচ্ছে আপনি সি প্যানেলে এই যে অপটিমাইজ ওয়েবসাইট অপশনটা দেখতে পাচ্ছেন? জি ভাই, এখানে যাবেন। জি ভাই, জি ভাই। আচ্ছা, এটা তো আমার সি প্যানেল, মানে যার যে ওয়েবসাইট স্পিড আপ করবেন সেই ওয়েবসাইটে সি প্যানেলে গিয়ে অপটিমাইজে গিয়ে এখান থেকে এই যে কম্প্রেস অল কন্টেন্ট করে সবগুলোকে আপডেট দিয়ে নেবেন। ওকে, এটা নরমালি বাই ডিফল্ট ডিসেবল থাকে। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এখানে এই কম্প্রেস দিলে কি ভাই ছবির মান কমে যাবে? না, আমি বলছি এটা হচ্ছে সবকিছু সে কম্প্রেস করে নিয়ে আসবে, ইনলাইনে নিয়ে আসবে। মানে ইনলাইন করার জন্য আমি যে ইনলাইন করতে চাই সেটা সে অ্যানাবেল করে দেবে, তখন আমি আমার মতো করে কাজ করতে পারবো। মানে আমার কোনো ডিসেবল কোনো কিছু থাকবে না, আমাকে আরো লিমিটেশনটা কমাই দিবে, মানে আমাকে আমার মতো কাজ করতে দিবে। বুঝতে পেরেছেন? জি ভাই। আর এরপরে সেকেন্ড কাজ হচ্ছে পিএইচপি ভার্সনটা আপডেট করে নেওয়া। ওকে, সেটা কিভাবে করবেন এটাও দেখাই দিচ্ছি। এই যে পিএইচপি ম্যানেজারটা দেখতে পাচ্ছেন? জি, মাল্টি পিএইচপি ম্যানেজার যেটা। হ্যাঁ, এখানে গিয়ে দেখবেন পিএইচপি ভার্সন অনেক ওয়েবসাইটে, পুরানো ওয়েবসাইটে 5.3 দেওয়া, সেটাকে 7.3 বা 4 করে নেবেন। ওকে, এই যে দেখছেন এটা অলরেডি 7.3 আছে, অনেক ওয়েবসাইটে 5.3 দেওয়া থাকে। ঠিক আছে? জি। আচ্ছা, এগুলো করার পরে আরেকটা মানে বাধ্যতামূলক জিনিস হচ্ছে, কখনো কোনো ওয়েবসাইট স্পিড আপ করার আগে সেই ওয়েবসাইটের ফুল ব্যাকআপ নেবেন। ব্যাকআপ কিভাবে নিতে হয় জানা আছে? জি ভাই। কিভাবে নেন বলেন? না ভাই, ভাই ওই যে ডব্লিউপি ওইটা দিয়ে আপনার ওই ফাইলটা ডাউনলোড করে নিলাম। অল ইন ডব্লিউপি মাইগ্রেশন, তাই না? জি জি। তো না বললেন কেন? আমি জানি না ভাই। অল ইন ডব্লিউপি মাইগ্রেশন দেখাই নাই আমি? জি জি। তাহলে জানবেন না কেন?
অল ইন ডাব্লিউপি মাইগ্রেশন দিয়ে আমি এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইট মাইগ্রেশন করে দেখাইছি না? জি ভাই, ওটা সহজ আর কি, বেশ সহজ। So, কিন্তু যে ফাইলটা দিচ্ছেন ওইটা অনেক মানে অনেক উপকারী ভাই। ওটা দিয়ে যে কোনো ফাইল মাইগ্রেট করা যায় তাই না? জি ভাই। আচ্ছা, সো ওটা দিয়ে ফার্স্টে কি করবেন, পুরো ওয়েবসাইটের ব্যাকআপটা রেখে ডাউনলোড করে নেবেন। ওকে, তারপর ওয়েবসাইট স্পিড আপে হাত দিবেন, কারণ ওয়েবসাইট স্পিড আপ করতে গেলে বিভিন্ন সময় ওয়েবসাইট ভেঙে যেতে পারে। তখন আপনার কাছে ব্যাকআপটা থাকলে আপনি যে কোনো সময় রিস্টোর করে দিতে পারবেন। আদারওয়াইজ কিন্তু তখন ক্লায়েন্টের ওয়েবসাইট ভেঙে গেলে যদি আপনি রিস্টোর করে না দিতে পারেন, আপনার নামে কিন্তু কমপ্লেইন করবে। সো খেয়াল থাকবে। জি ভাই। আচ্ছা, আমি এখন ওইভাবে মাইগ্রেশন করলাম না, কারণ ওইভাবে ব্যাকআপ নিতে গেলে এখন আমার অনেক টাইম লাগবে। সো আমি একটু ডিফারেন্ট ওয়েতে ব্যাকআপটা নিব, এটা কেউ ফলো করবেন না। ওকে, করব না ভাই। হ্যাঁ করবেন না। ওকে ওকে, আমি জাস্ট এই ওয়েবসাইটের একটা ডাটাবেজের ব্যাকআপ নিলাম। একটা স্ন্যাপশট নিলাম, কারণ আমি এখানে দুইটা প্রসেস ফলো করব এই ওয়েবসাইটটাকে স্পিড আপ করতে। সো দ্যাটস ওয়াই আমি যেন ডাটাবেসটা আবার রিস্টোর করে সেকেন্ড প্রসেসটা করতে পারি। দ্যাটস ওয়াই এভাবে আমি ব্যাকআপটা নিয়েছি। এটা আপনারা ফলো করবেন না। ওকে, মনে থাকবে? আপনারা যেটা আমি দেখাইছি অল ইন ডাব্লিউপি সেভাবেই ব্যাকআপ নেবেন। আচ্ছা, এবার একটা ওয়েবসাইট ব্যাকআপ স্পিড আপ করার আগে বেসিক কিছু রুলস এন্ড রেগুলেশন ফলো করবেন, হোক ওয়েবসাইটের স্পিড আপ হোক না হোক। কিভাবে সেটা আমি একটু দেখাই দিই। প্রথম কাজ, প্লাগইনে যাবেন। এখানে এসে এই প্লাগইনটা ইনস্টল করবেন। এটার কাজ কি? এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনার যদি এমন কোনো ইমেজ থাকে যেটা থাম্বনেল ঠিকমতো জেনারেট হয় নাই, লাইক হচ্ছে রেসপন্সিবল কোনো জায়গায় থাম্বনেল ভেঙে গেছে, ব্রোকেন লিংক আছে, সে সেটা রিকভার করে ফেলবে। এর ফলে আপনার ওয়েবসাইটে ওই ব্রোকেন লিংকের জন্য যে টাইম রেসপন্সটা লাগতো সেটা আর লাগবে না। বুঝতে পেরেছেন রিজেনারেট থাম্বনেলের কাজ কি? জি ভাই, বুঝতে পারছি। সেকেন্ড কাজ, স্মাশ। এটার কাজ কি বলেন? আসলে লাইট করে দেয়, এটা আমি ইউজ করছি। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যত ইমেজ আছে সেগুলোকে অপটিমাইজ করে দিবে। ওকে, থার্ড, থার্ড হচ্ছে ফন্ট সোয়াপ। এখানে এই প্লাগইনটা খুব কাজ করে। সো আমরা ফার্স্টে এটা দিয়ে চেক করি। এটার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ফন্টগুলো আছে সেগুলো যদি আপনার গ্লোবালি থাকে সেগুলোকে লোকালি সে লোড করাবে। থাকে না অনেক ধরনের ফন্টস, সো বিভিন্ন ফন্টসের কারণে অনেক সময় রেসপন্স টাইমটা বেশি লাগে। সো তিনটা প্লাগইনের কাজ কি বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। এবার ফার্স্ট হচ্ছে আমরা চলে যাই সেটিংস থেকে। ফন্ট সোয়াপের কোনো কাজ নাই, এটা জাস্ট করার পরে হয়ে গেছে। এরপর আরেকটা প্লাগইন ইনস্টল করবেন। হ্যাঁ, আগে প্লাগইনটার একটু নামটা আরেকবার বলবেন? বলছি, সবই বলছি, আর ভিডিওতে তো থাকবে। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে jQuery migrate is installed ভার্সন 3.3.2, তার মানে এটা আপডেটেড jQuery, তাই না? jQuery কারেন্ট ভার্সন কি এখন 3.3.2 না? জি। কিন্তু আপনি অনেক ক্লায়েন্টের ওয়েবসাইট কাজ করতে গিয়ে দেখবেন jQuery ভার্সন 1.1.2 দেওয়া। ঠিক আছে, লাইক আপনি যদি এখানে একটু ভিউ পেজ সোর্সে যান, এখান থেকে আপনি jQuery লিখে সার্চ দেন, দেখেন 3.5.3.3.2 3.3.2। সো
আপনার যে কোরিটা আপডেট করা আছে। যদি দেখেন যে কোরিটা আপডেট করা নাই, তখন একটা প্লাগইন পাওয়া যায় যে কোরি মাইগ্রেট, এই প্লাগইনটা ইনস্টল করে নেবেন, তাহলে আপনার যে কোরি ভার্সনটা আপডেট হয়ে যাবে। আমি আপাতত করছি না, যেহেতু আমারটা অলরেডি আপডেটেড আছে, তারপর করে রাখি। বুঝতে পেরেছেন? তাহলে টোটাল কয়টা প্লাগইন ইনস্টল করলাম? 4টা ভাই। কি কি বলেন? ফার্স্ট হচ্ছে রিজেনারেট থাম্বনেলস। এখানে এসে আমি কি করব, সব থাম্বনেল আমার রিজেনারেট করে নিলাম। আর হচ্ছে স্মুশ ভাই। সেকেন্ড হচ্ছে এখানে এসে আমি কিভাবে সেটআপটা করব, ফার্স্টে বিগিন দিব, তারপরে নেক্সট দিব, তারপরে নেক্সট দিব। এখানে লেজি লোডিংটা আমি আপাতত অফ রাখলাম। লেজি লোডিং এর কাজ কি? লেজি লোডিং এর কাজ হচ্ছে, সাপোজ আপনার ওয়েবসাইটে যদি অনেক ইমেজ থাকে, সবগুলো ইমেজ একসাথে লোড না নিয়ে আপনি মাউস স্ক্রলে যতক্ষণ নিচে যেতে থাকবে তখন ইমেজগুলো লোড নেবে। বুঝতে পেরেছেন? তাহলে আমার লোডিং টাইমটা অনেক কম লাগবে। ক্লিয়ার? জি। আমি নেক্সট ফিনিশ দিলাম। একটু অপেক্ষা করি এবার এই কাজগুলো হওয়ার জন্য। ডাব্লিউপি রকেট দিলে কি স্মুশার ইউজ করা লাগবে? সবকিছু বলবো, একটু অপেক্ষা করতে হবে। জি ভাই। এখানে ইমেজগুলো অপটিমাইজ হোক। এটা হওয়ার পর আমি একটু চেক করবো আমার ওয়েবসাইটের কি অবস্থা। ভাই আমার ই কমার্স সাইট নিয়ে একটা কোশ্চেন ছিল। বলেন। ওইটা হচ্ছে, আমি কোনো ই কমার্স সাইট যদি বানাই, সেটাকে আমি এমন করতে পারবো যে ওটা বাংলাদেশে শো করবে না, অন্য কোনো কান্ট্রিতে শো করবে, শুধুমাত্র একটা বুঝি না। স্পেসিফিক কান্ট্রিতে। মানে কোন দেশে শো করাতে চাচ্ছেন? আমেরিকা, ইউএসএ। হ্যাঁ, আপনি ইয়া করে দেন, জিও লোকেটর নামে একটা প্লাগইন আছে, ওটা ইউজ করেন। ওখানে আপনি বলে দেবেন কোন দেশে রাখতে চাচ্ছেন, কোন দেশে রাখতে চাচ্ছেন। এই যে জিও লোকেশন। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটাতে একটা ওয়ার্ডপ্রেসের উপর একটা এক্সাম দিতে হবে। প্রথমে এক্সট্রা সেটিং, আচ্ছা 91% হয়ে গেছে, এটা অলমোস্ট 44% হয়ে গেছে। ঈদে কি সবাই ঢাকায় করছেন নাকি ঢাকার বাইরে যাচ্ছেন? ঢাকাতেই আছে। হ্যাঁ, যাবেন কিভাবে? ঢাকার বাইরের অবস্থা মনে হয় বেশি খারাপ নাকি? জি স্যার। খুলনা রাজশাহীতে কারো বাড়ি আছে? ভাই আমার আমার বাড়ি আমার খুলনা। ভুলেও যাওয়ার দরকার নাই। বাবা মা কই, খুলনায় নাকি ঢাকায়? ভাই মানে মাকে তো মানে ঠিক মানে ভ্যাকসিনেশন করা হয়ে গেছে, সো এই জন্য আসলে আর ওইভাবে মানে খুব বেশি টেনশনে নাই। ভ্যাকসিনেট করার পরে যে পরও আপনার ভাইরাস সংক্রমিত হতে পারে, বাট ভ্যাকসিনেটটা করা হয় কেন? অ্যান্টিবডিটা ডেভেলপ করার জন্য। জি ভাই।
হয়ে গেছে, আমি একটু টেস্ট করি। হ্যাঁ, আমরা কিন্তু এখন কোনো কাজ করিনি, মানে টেকনিক্যাল কোনো কাজ করিনি, আমরা জাস্ট বেসিক রুলস ফলো করছি। এরপরে আমি দুইটা স্টেপ দেখাবো ওয়েবসাইট স্পিড আপের। প্রথমে আমরা ফ্রি একটা ইউজ করব, ফ্রি ইনস্টলেশন। ওটা দিয়ে যদি কাজ হয়ে যায় তাহলে তো হয়ে গেল। দেন ওটা দিয়ে কাজ না হলে আমরা রিসেট করে আবার পেইড একটা সলিউশন দেখাবো। আচ্ছা দেখেন, আগে থেকে একটু ডেভেলপ হয়েছে, 90 চলে আসছে, তাই না? জি ভাই। এটা আচ্ছা এখনো ফুল কমপ্লিট হয়নি, এটা 93 বাড়ছে, বাট আগের মতোই আছে। লোডিং টাইমটা একটু কমে আসছে, 4.8 চলে আসছে। সো আমরা কাজ করি, আমরা আরেকবার দেখি। এখানে কিছু প্রবলেম আছে। আচ্ছা, সো চলেন আমরা তাহলে কাজ করি। হ্যাঁ, এটা আসুক। আমরা এখন ফ্রি ভার্সন আমরা দুইটা প্লাগইন ইউজ করব। অ্যাড নিউতে গেলাম, এখানে আমরা ইউজ করব WP সুপার ক্যাশ। এটা হচ্ছে WP রকেটের একটা ফ্রি ভার্সন, এটা আমরা ইনস্টল করব। এরপর আমরা আরেকটা প্লাগইন ইউজ করব ফ্রি। আবার এক এক সার্ভারে এক একটা কাজ করে। ফার্স্ট ভেলোসিটি, দুটোর কাজে কি এক ভাইয়া? না, WP সুপার ক্যাশ হচ্ছে আপনার ওয়েবসাইটে ক্যাশ ধরে রাখবে, যেন ওয়েবসাইটটা ভিজিট করলে ওই ক্যাশ এন্ড কুকিজ থেকে যেন পরবর্তীতে লোড নেয়, তাহলে টাইমটা কম লাগবে। ওকে, কোন কোন পেজ ক্যাশ ধরে রাখবে। আর ফার্স্ট ভেলোসিটি বেনিফিট হচ্ছে আপনার CSS এবং জাভাস্ক্রিপ্টের ফাইলগুলোকে ইনলাইনে নিয়ে আসবে, মিনিফাই করে নিয়ে আসবে, ফাইলের সাইজগুলো কমায় নিয়ে আসবে, বুঝতে পারছেন? স্পেস থাকবে না ভাই। হ্যাঁ, মানে সাইজ কমায় নিয়ে আসবে। ওকে, জি ভাই। আচ্ছা, আমরা ক্যাশটা ক্লিয়ার করলাম। আরেকবার এটা দেই এবার। আচ্ছা, অলমোস্ট ডান। সেগুলো আমরা অফ করে দিই। এবার এখানে এসে আমি ফার্স্ট কাজ কোনটা করবো, সুপার ক্যাশে ইজিতে আসলাম, ক্যাশিং অন করে দিলাম, মানে ক্যাশ ধরবে এখন থেকে। তারপরে আরেকটু বাড়ছে, আচ্ছা। তারপরে হচ্ছে আমরা অ্যাডভান্সে গেলাম, এখানে এসে আমি রিকমেন্ড যা আছে সবগুলোকে কি করব, অ্যাক্টিভেট করবো। আমি একটু রিকমেন্ড কি কি আছে দেখি। রিকমেন্ড এখানে এই যে পেজগুলো যেন রিকমেন্ড তাড়াতাড়ি ভিজিটরের কাছে আসে, রিকমেন্ড করে দিলাম। ব্রাউজার হোম পেজটা যেন তাড়াতাড়ি ক্যাশ ধরে, সব দিয়ে দিলাম। এর মধ্যে আমি সাইন আপ, যদি আমার কোনো সাইন আপ মেম্বারশিপ পেজ থাকে সেগুলো আমি আনচেক ক্যাশ ধরবো না, কারণ মেম্বারশিপ পেজগুলো আমি ক্যাশ ধরে রাখবো না, কারণ সেখানে লগ ইনের একটা অপশন আছে। সো যেহেতু আমার এই ওয়েবসাইটে মেম্বারশিপ নেই, সো এর জন্য এই অপশনটা আসেনি। সো এটা আমি আপডেট করে দিলাম। আপাতত আমার কোনো সিরিয়াল নেই, সো সিরিয়ালটা রাখলে আপনার ক্লাউডফ্লায়ার সিরিয়ালটা দেখে নেবেন পরে। কন্টেন্টস যা আছে, আর সব কিছু করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, অলওয়েজ ক্যাশ ক্লিয়ার করে নেবেন, যাই করেন ক্যাশ ক্লিয়ার করে নেবেন। এবার আমরা ফার্স্ট ভেলোসিটিতে চলে আসি। এখানে এসে দেখি কি অবস্থা।
কোনো কিছু দেখা দরকার, এইগুলো কিন্তু একটু ট্রিকি। হ্যাঁ, আমি আপাতত এটা করলাম, করে করে দেখবেন সাইট যেন না ভেঙে যায়, ভেঙে গেলে আবার আনচেক করে দিবেন, ট্রিকি হইতে চেক করবেন। সেভ চেঞ্জেস দিলাম। ওকে, আমি একটু ক্যাশটা আবার ক্লিয়ার করে নিই। এর পাশাপাশি দেখতে হবে ওয়েবসাইটটা কি আবার ঠিক আছে কিনা, ওয়েবসাইট না থাকলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, এক সেকেন্ড একটু হোল্ড করেন। জি সালাম ভাই। ওকে, সরি, অফিস থেকে একটা কল আসছিল। সো ওকে, আচ্ছা, কোশ্চেন করছেন ক্লায়েন্ট প্রোভাইড cPanel access and load decoder and client and then how to happen না। cPanel access একসাথে দুইজন লগ ইন না করাটাই বেটার। করলেও যে প্রবলেম হবে এমনটা না। লাইক হচ্ছে অনেক সময় অনেক সময় দেখা যাচ্ছে অনেক হোস্টিং প্রোভাইডার ইচ্ছা করে একসাথে দুই জায়গা থেকে অ্যাক্সেস হইলে আপনার করে, লাইক হচ্ছে আপনাকে অ্যাক্সেসটা বন্ধ করে দেয়। সো এর জন্য হচ্ছে তখন আপনার ওই আইপিটা বন্ধ করে দিলে আপনি আবার তাদের কাছে বললে তারা আইপিটা আনব্লক করে দেয়। এটা তেমন কিছু তেমন কোনো ইস্যুস না, সিকিউরিটি পারপাসে। সো প্রবলেম হবে না, ঠিক আছে। তারপরে ক্লায়েন্ট যদি আপনাকে cPanel অ্যাক্সেস দেয়, ক্লায়েন্ট লগ ইন করবে না, বা ক্লায়েন্ট ওটা জানে। ওকে, আচ্ছা। সো এবার আসেন আমরা কাজ করি। সো আমরা চলে আসলাম, আমরা আবার একটু দেখি কী অবস্থা। আর এর পাশাপাশি আমরা ওয়েবসাইটটা একটু দেখি কী অবস্থা। ওয়েবসাইট ভেঙে গেলে আমার কাজ করে কোনো লাভ নেই। ওয়েবসাইট ভাঙে নেই, ঠিকঠাক আছে। ওকে, ঠিক আছে। এবার নেক্সট কাজ করি আমি। দেখেন 70-90 আগে থেকে আরেকটু ডেভেলপ হয়েছে না? জি ভাই। আর একটা জিনিস এটাও দেখেন 84। তো আমার আসলে এই ওয়েবসাইটে আর তেমন কোনো ইনক্রিজ করার কোনো দরকার নেই, কারণ নর্মালি একটা জিনিস মনে রাখবেন, গুগল পেজ স্পিডে আপনি 60 উঠাতে পারলে অনেক মোবাইলে, আর ডেস্কটপে 80 উঠাতে পারলে অনেক। যেখানে ডেস্কটপে 91 আর মোবাইলে 71। সো গুগল পেজ স্পিডে আপনি সাকসেস। জিটি ম্যাট্রিক্সে আপনি 80 উঠায় ফেলছেন, হুইচ ইজ ভেরি গুড। এবং লোডিং টাইম আগে যেখানে ছিল 4.8 সেকেন্ড, মানে 5 সেকেন্ডের কাছাকাছি, সেটা আপনি অর্ধেকে নিয়ে আসছেন। নর্মালি 3 সেকেন্ড হচ্ছে বেস্ট, আপনি 3 সেকেন্ডের নিচে নিয়ে আসছেন। সো জিটি ম্যাট্রিক্সেও আপনি অল ওকে। তারপরে আপনি দেখেন, আপনি পিংডমে আপনার হয়তো কিছু ইস্যুস আছে 78.3.8। সো এটা সমস্যা নেই। সো 3টা রিপোর্ট দেখালে আপনার ক্লায়েন্ট আপনার কাজটা অ্যাকসেপ্ট করে নেবে। এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি ভাই। সো এবার মনে করেন আমি এই প্রসেসে না যেয়ে আমি যদি পেইড প্রসেসে যাই তাহলে কি হয়, ঠিক আছে? আরেকটা প্রসেস দেখি আমরা। হ্যাঁ, এটা তো আমরা ফ্রিতে দেখছি না, পেইডে যাই। চলো তাহলে আমরা একটু রিসেট দিয়ে নিই। রিসেট দেবো কোনটা? এই দুইটা প্লাগইন যে ইনস্টল করছে ওই দুইটা প্লাগইনের আগের অবস্থা। পুরো ওয়েবসাইট কিন্তু রিসেট হচ্ছে না, রিসেট হচ্ছে শুধুমাত্র আমি এটা স্ন্যাপ নিয়েছি যখন থেকে তার ওই সময় পর্যন্ত, মানে ডাটাবেস। দেখেন এখন কিন্তু আপনি ওয়েবসাইটে আসলে কি দেখবেন, দেখেন দেখছেন WP সুপার ক্যাশ ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ফাস্ট ভেলোসিটি। সো আমরা আগের মতো এই কাজগুলো আবার করে ফেলি। আচ্ছা, সো এটা আমার আসলে এটা করার পরে রিসেট করলে হবে একটু, যাই হোক সমস্যা নেই। তারপর
হচ্ছে jQuery, তারপরে regenerate, এগুলো আমার বেসিক, এগুলো আমার লাগবে। হ্যাঁ, আমরা জাস্ট স্পিড আপের জন্য দুইটা প্লাগইন ইউজ করছি, WP সুপার ক্যাশ আর ফাস্ট ভেলোসিটি মিনিফাই, এই দুইটা আমরা ডিঅ্যাক্টিভেট করে দিছি। বুঝতে পেরেছেন সবাই? কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এবার এখানে আসলাম লেজি লোডটা অ্যাড করে দিলাম, ফিনিশ করলাম। এখানে আসলাম, আবার রিজেনারেট করলাম। ওগুলো অলরেডি স্ম্যাশ করাই আছে। ওকে, কারণ একটু আগেই করছিলাম। এবার আমরা একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনটার নাম হচ্ছে WP রকেট। বেশ কিছু প্লাগইন আছে ক্যাশিং এর জন্য, আপনি সার্চ দিতে পারেন বেস্ট স্পিড আপ প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। রকেটটা কেন বেটার? এই যে 1 নম্বরের রকেট কেন? কারণ রকেটের মাধ্যমে আপনি ক্যাশিংও করতে পারবেন, মিনিফাইও করতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা আমি দেখাবো। এছাড়া আপনারা নিট্রো প্যাক, এটাও খুব ভালো। আর WT টোটাল ক্যাশ, এটা হচ্ছে একটা ফ্রি প্লাগইন, এটা আপনারা নিজেরা চেক করবেন। ওকে, মনে থাকবে? জি ভাই। ওকে, W3 টোটাল ক্যাশটা কিন্তু একটা ফ্রি প্লাগইন, এটা দিয়েও অনেক ওয়েবসাইট স্পিড আপ করা যায়। নিট্রো প্যাকটা দিয়েও ইদানিং খুব স্পিড আপের কাজ হচ্ছে, বা WP রকেটটাই বেস্ট। আচ্ছা, WP রকেটটা এখন কই পাবো? WP রকেটটা পাওয়ার জন্য আমাকে WP রকেটটা কিনতে হবে। এখন WP রকেটটা পেড, এটার দাম কত? এটার দাম হচ্ছে অলমোস্ট $49 একটা ওয়েবসাইটের জন্য, আর ইনফিনিটির জন্য হচ্ছে 249। সো অনেক সময় এটা প্যাকেজে ছাড়ে $10 কিনা যায়। সো এটা খুব এক্সপেন্সিভ। হ্যাঁ, ক্লায়েন্ট যদি খুব বেশি সাইড স্পিড আপ চায় তখন এই প্লাগইনটা ইউজ করবেন, বাট আমি আপনাদেরকে এই প্লাগইনটা দিয়ে দেব। ওকে, যদি আমার কাছে একবারে লেটেস্টটা নাই, বাট মোটামুটি আপডেট একটা আছে, 7.4টা আছে, এখন মনে হয় 7.8 চলে। ওকে ভাই। আচ্ছা, 3.9 আমার কাছে কোনটা আছে? 3.74, মানে আমারটা হচ্ছে 3.7, এখন চলে 3.9, বেশি একটা পার্থক্য নাই। সো তারপরও পেড তো পেডই, পেডে আবার আপনি হচ্ছে সাপোর্ট পাবেন, তাদের সাপোর্টগুলো পাবেন। মজার ব্যাপার হচ্ছে WP রকেটে ইনস্টল দিলাম না, এখন এমন হতে পারে সাইট ডাউনও হয়ে যেতে পারে, মানে স্পিড আরো কমে যেতে পারে, আবার এমন হতে পারে সাইট, আমরা দেখে দেখে করবো। হ্যাঁ, আমরা WP রকেটে চলে আসি। কি করবো আমরা ফার্স্টে? এখানে আসার পরে আমি আগে ক্যাশটা ক্লিয়ার করে নিলাম। ওকে, তারপরে আমি ক্যাশে আসলাম। এখানে আমি বললাম লগড ইন ইউজারের জন্য ক্যাশ করতে, আমি কিছু না দরকার নেই। তারপর মিডিয়াতে আসতে বললো, যেহেতু আমার লেজি লোড স্মাশে অ্যাক্টিভ, সো এখানে আর আপনি চেক করতে পারবেন না। আর যদি স্মাশে লেজি লোড অ্যাক্টিভ থাকতো না, তাহলে আপনি এখান থেকে লেজি লোডটা, মানে একই কাজ দুই জায়গা থেকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন না। যেমন আপনি একই সাথে দুইটা ক্যাশিং প্লাগইন অ্যাক্টিভ করতে পারবেন না, তাহলে কাজ করবে না। মনে থাকবে? জি ভাই। ওকে, তারপর এটা হচ্ছে কিছুটা আপনার মোবাইলের সি ক্লিনারের মতো কাজ করে। ঠিক আছে, ডাটাবেস ক্লিন করেন, তারপরে ফন্টসগুলো প্রিলোড করতে পারেন।
একদম যতগুলো ফন্টস আছে ধরে ধরে নিতে পারেন। তারপর ডাটাবেস গেল। আচ্ছা, তারপর হচ্ছে আমি একটু ক্যাশটা ক্লিয়ার করে নিই, দেখি এবার ওয়েবসাইটে কি অবস্থা। এখন কিন্তু ওয়েবসাইট 84 থেকে কাউন্ট হবে না, এখন ওয়েবসাইট হবে যে ওই যে আগে রিসেট করছি না, আগে কত ছিল 60 না, ওইখান থেকে কিন্তু আবার কাউন্ট হবে। কারণ আমরা এখন সেকেন্ড প্রসেসে আছি, আগের প্রসেস কিন্তু রিসেট হয়ে গেছে আবার। দেখেন এখন কিন্তু আবার একটু কমে আসছে, এটা 86 আসছে কিন্তু মোবাইলটা 45 চলে আসছে, এটা আবার এখানে 83 চলে আসছে, এখানে একবারে 1 সেকেন্ডে চলে আসছে, এখানে আবার 87 চলে আসছে, তাই না? বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই যে জিটি ম্যাট্রিক্স তারপরে পিংডম এগুলোতে যখন আপনার লোড নেবে তখন কি আমার নেটের স্পিডও কাউন্ট হবে এরকম কিছু? নেটের স্পিড কিছুটা তো কাউন্ট করে, বাট নেটের স্পিডের থেকে বেশি কাউন্ট করে আপনার সার্ভার স্পিড। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসেন আর একটু টিউনিং করি। হ্যাঁ, স্পিড আপ কাজটা পুরাটাই টিউনিং, এখানে আপনি অটোমেটিক কোনো প্রসেস নাই যে আমি আপনাকে একটা প্রসেস শিখে দিলাম, এটা ফলো করলে আপনার সাইডের স্পিড। আপনাকে প্রচুর ইউটিউব করতে হবে, প্রচুর গুগলে ব্লগ করতে হবে, হ্যাঁ, প্রবলেম ফিক্সিং এর জন্য। আচ্ছা আসেন আমরা সিএসএস গুলো মিনিফাই করি, তারপরে জাভাস্ক্রিপ্টে মিনিফাই করি, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্টে ডিফার্ট করি। ডিফার্ট মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোনো ফাইলটা যদি আমার থাকে সেটা সবার শেষে লোড নেবে। বুঝতে পেরেছেন? আশা করি এবার আমরা সর্বোচ্চ স্পিডে পৌঁছে যেতে পারবো। আরেকটা কাজ করব, এই ইমেজটা আমরা সিডিএনে অ্যাড করব। এখানে এসে আমরা গুগল ওয়ার্ডপ্রেসের একটা সিডিএন পাওয়া যায় যেটাকে ফোটন সিডিএন বলে, ফ্রি সিডিএন, এটা আমরা ইউজ করব। এটা কিভাবে ইউজ করে, আপনার ইউআরএল এর শেষে কি দিতে হবে, i0wp.com, এরকম i0 i1 i2 যেটা আপনি ইউজ করেন। হ্যাঁ, কোথায় দিবেন, সিডিএনে আসবেন, সিডিএনটা এনাবেল করবেন, তারপরে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেন, দিলাম। কি রাখতে চাচ্ছেন, শুধু ইমেজ, সরি এখানে এসে দিব i0wp.com/, দেখেন তো সিডিএনে আসছে, সিডিএনে চলে গেছে না? এখন কি সার্ভার থেকে লোড হচ্ছে নাকি সিডিএন থেকে? সিডিএন থেকে। সিডিএন মানে কি বলতে পারবেন? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এর মানে হচ্ছে আপনার ইমেজগুলো এখন কন্টেন্ট ডেলিভারি মানে সিডিএন থেকে লোড হচ্ছে, তার মানে আপনার সার্ভারের উপর প্রেসারটা কমায় দিচ্ছে, এতে করে আপনার ওয়েবসাইটের স্পিডটা আরো একটু বেড়ে যাবে, তাই না? জি ভাই, ক্যাশটা ক্লিয়ার করে নিলাম। সবসময় ক্যাশ ক্লিয়ার করে নেবেন, আদারওয়াইজ রেজাল্ট পাবেন না। তারপরে দেখতে হবে আগে সাইট ঠিক আছে কিনা, সাইট না ঠিক থাকলে তো লাভ নেই। সাইট ঠিক আছে, বাট এখানে একটা ঝামেলা হয়েছে, এই ইমেজটা পাচ্ছে না। এটা কি সিডিএন এ দেওয়ার জন্য? আচ্ছা, এখানে প্রজেক্ট ই কমার্সটা আমাদের দিতে হবে না, সাবডোমেনটা আমরা এক্সট্রা দিয়ে ফেলছি, শুধু ডোমেনটা হবে। ঠিক আছে, সাবডোমেন হবে না। ওকে, অনলি রুট ডোমেন। বুঝতে পেরেছেন? এবার আসি, এবার পাচ্ছে? হ্যাঁ, ইমেজটা কি সিরিয়াল থেকে লোড নিচ্ছে না? আগের বার পাইনি কেন বলেন তো? এই যে দেখেন প্রজেক্ট ই কমার্স, সে আমি অলরেডি দিয়ে দিছিলাম স্ট্যাটিক ভাবে, সো এর জন্য দুইবার পেয়েছে, তাই না? হ্যাঁ। ও আচ্ছা, ওকে, এবার আসেন আমি আমার হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের কি মানে অরিজিনাল ডোমেইন নামটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, দেখেন আমার ওয়েবসাইট থেকে অনেক দ্রুত লোড নিচ্ছে না এখন, দেখেন। বাহ, এমনিই তো বোঝা যায়, তাই না? জি ভাই, হ্যাঁ, ইমেজগুলো দেখেন সব সিরিয়াল থেকে লোড নিচ্ছে। আসেন চেক করি
এবার স্পিড আপ না হলে কিছু করার নেই, আমার ওয়েবসাইটে যথেষ্ট স্পিড আপ আমি করছি। আচ্ছা এটা চেঞ্জ করি, এটা এশিয়া দিলে ভালো হইতো। ওকে, সো আমি কিন্তু আবার আমার আগের মতো রেজাল্টটা পেয়ে গেছি, তাই না? মোবাইলে তো সেই দেখাচ্ছে। এবার আসেন এখানে, এখানেও আমার 80, এখানে আসে লাস্ট। সো 3 জায়গায় 80 এর উপরে নিতে পারছি। জি। তাহলে কি একটা ওয়েবসাইট স্পিড আপ করা ডিফিকাল্ট আপনাদের জন্য? না ভাই, আমি কিন্তু অনেকভাবে ভিডিওটা কয়েকবার দেখতে হবে, ভিডিও দেখলে শুধু হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যেমন এখানে একটা জিনিস বলছে, আপনাকে HTTP রিকোয়েস্টটা কমায় নিয়ে আসতে হবে। সার্চ দেন, এটা কমানোর জন্য আমি WP অ্যাক্সেসে কি করতে পারি, এখানে অনেক ব্লগ আছে, পড়েন। ভাই HTTP রিকোয়েস্টটা মানে কি ভাই? এটা তো জানি না আসলে। এটা মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা যদি আপনি HTTP তো থাকে, HTTPS ও থাকে, তাহলে হচ্ছে রিপ্লেস করে দিতে হবে যে শুধু একটা URL থেকে জেনারেট হবে। জি। থাকে না অনেক সময় HTTP থেকেও লোড নিচ্ছে, আবার HTTPS থেকেও নিচ্ছে। এই যে দেখেন, এই ব্লগটা পড়লে বুঝে যাবে। এগুলো হচ্ছে একবার ইনডেপথ টিউনিং, এগুলো আসলে কাজ না করলে কখনোই বুঝবেন না। এই যে দেখেন HTTPS কিভাবে কাজ করে, এগুলো কখনো কেউ কাউকে শিখাই দিতে পারবে না। পিংডমে কিভাবে সলভ করতে হয়, এগুলো একমাত্র কাজ করে করেই সম্ভব সলভ করা। জিটি ম্যাট্রিক্সে কিভাবে সলভ করতে হয়, তাহলে হয়তো আপনার স্পিডটা 100-এর কাছাকাছি চলে আসবে। বুঝতে পেরেছেন? এইখানে আপনার চলে যেতে হবে সি প্যানেলের STXS ফাইলটা কই পাবেন সেটাও দেখাই দিই। ফাইল ম্যানেজারে যাবেন। এখন এই ওয়েবসাইটটার নাম কি মনে করেন, এটা তো আমার ডোমেনে নাই, এটা আছে হচ্ছে আনারকলির। তো ওনার প্রজেক্ট ই কমার্স ফোল্ডারে যেতে হবে। মনে করেন প্রজেক্ট ই কমার্স ফোল্ডার হচ্ছে এটা। হ্যাঁ, এখানে আসার পরে ওনাকে কি করতে হবে, ওনাকে ফার্স্ট হচ্ছে হিডেন ফাইলটা অন করতে হবে। এই যে দেখেন STXS ফাইল পাইছেন, এইটা হচ্ছে এখানে এসে ওনাকে এই ব্লগ দেখে দেখে কোড বসাতে হবে। ওকে, জি ভাই। এগুলো অনেক ইনডেপথ, অনেক পরের কাজ, এগুলো কাজ করতে করতে শিখবেন। আপাতত যে এই দুইটা প্রসেস দেখাচ্ছে, এই দুইটা প্রসেস ফলো করে আপনারা আপনাদের যে কোনো একটা ওয়েবসাইট ফার্স্টে বিফোর রিপোর্ট সব নেবেন, এটা ডিসপ্লে স্ক্রিনশট নেবেন, তারপর ওয়েবসাইটে স্পিড আপ করে আফটার রিপোর্ট নেবেন, দেন এটা আপনাদের গ্রুপে পোস্ট করবেন। ওকে জি ভাই। সবাই ভাই এই সিডিএনটা কি ভাই সিকিউর ভাই? এটা তো ওয়ার্ডপ্রেসের ফোটন সিডিএন, সিকিউর মানে খুবই সিকিউর। এর পাশাপাশি আপনারা আরেকটা ফ্রি সিডিএন ইউজ করতে পারেন, ক্লাউডফ্লায়ার সিডিএন, এটাও ফ্রি, এটাও সিকিউর। ওকে, এটা একটা 3 মিনিটের ভিডিও আছে, দেখে নিন। ওকে ভাই। তারপরে এছাড়া আরেকটা আছে, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল করছে না। এছাড়া আপনারা যখন ওয়েবসাইটের ইমেজ আপলোড করবেন, তখন আপনার টাইনি পিএনজি নামে ওয়েবসাইট আছে, এখান থেকে ইমেজ অপটিমাইজ করে নিতে পারেন। কম্প্রেসর, তারপরে ইমেজ কম্প্রেসর আছে, তারপরে আমি তো দেখাইছি ইমেজের জন্য স্মাশ। আপনারা এর পাশাপাশি EW3 ইমেজ অপটিমাইজার ইউজ করতে পারেন। সবসময় মনে রাখবেন, একটা ইউজ করলে আরেকটা ইউজ করবেন না। আপনি স্মাশ ইউজ করছেন, EW3 ইউজ করবেন না। আপনি আরেকটা আছে অপটিমাইজ জেল, এটাও ইউজ করতে পারেন। সো সবসময় মনে রাখবেন, একটা ইউজ করলে আরেকটা ইউজ করবো না। হ্যাঁ, তারপর আপনার মিনিফিকেশনের জন্য আরেকটা প্লাগইন আছে। এগুলো আসলে কোনটা কখন কাজ করে আপনি কাজ করতে করতেই বুঝবেন। এটা হচ্ছে মিনিফিকেশনের জন্য কাজ করে। ওকে, তো ভাই আপনি যে প্রথম যেটা দেখাইছিলেন ফার্স্ট ভেলোসিটি, ওইটাই মনে হয় বেস্ট আর কি। ওটা ফ্রি হিসেবে বেস্ট। হ্যাঁ হ্যাঁ, দেখেন এটা আমি এখন আর কাজ করি না। দেখেন 66 রিভিউ, আমি অলমোস্ট 100-এর মতো শুধু স্পিড আপের কাজই করছি।
ঠিক আছে, বাট ক্যান্সেলও করছে অনেক। সো এগুলো হচ্ছে আপনাকে একটু টেকনিক্যাল ওয়েতে হ্যান্ডেল করতে হবে। ভাই ক্যান্সেল হইলে তো মানে রেটিং কমে যাবে না অনেক? কমবে যখন আপনার একসাথে 3-4টা অর্ডার হাতে থাকবে, সমস্যা নাই। বুঝছি ভাই। আর সবসময় যে কাজ কমপ্লিটই করতে পারবো, কিছু কিছু সময় আপনাকে তো ছেড়ে দিতেই হবে। যেমন কিছু ওয়েবসাইট আপনি যতই চেষ্টা করেন স্পিড আপ হবে না, সার্ভার ভালো না তার, লাইক তার সার্ভারটাই ফালতু, ঠিক আছে। এখন এই সার্ভারটা দেখা যাচ্ছে আরেকটা অন্যরকম সার্ভার হয়তো, যদি দেখা যাচ্ছে এটা আমি সাইটে উঠাইতে পারিনি, হয়তো এই সার্ভারটা ভালো দেখে আমি খুব ইজিলি উঠাইতে পারছি, বা এর চেয়ে বেটার সার্ভার যদি হয়তো বিপিএস, তাহলে আমি হয়তো 100 উঠাই ফেলতে পারতাম, ঠিক আছে। জি কারো কোনো কোশ্চেন? ভাই আমাদের ফাইবারের ক্লাসগুলো কি আপনি নেবেন? হ্যাঁ হ্যাঁ, আমি এটাই সবচেয়ে ভালো হয় ভাই। ক্লাসগুলো মেবি আপনার ঈদের পর থেকে হবে। হ্যাঁ সেটা নেন ভাই, কিন্তু হচ্ছে যে আপনি নিলে একটু ভালো হয় আর আমি আপনাদের ফ্রিল্যান্সিং ক্লাস দেব, সমস্যা নাই, অ্যাটলিস্ট ফাইবারের ক্লাসগুলো আমি নেব। ভাই ফ্রিল্যান্সিং ক্লাসগুলো নেন, কারণ আপনার কাছ থেকে শেখাটা বেশ মানে মাঝে একটা ভাইয়া আসছিল, উনিও ভালো শেখায়, কিন্তু উনি ভাই সহজ আর কি আপনার কাছ থেকে। হ্যাঁ ভাই আপনার কাছ থেকে শেখাটা প্রশ্ন করলে সবাই শিখাইতে পারে, কিন্তু আপনার সেখানে প্যাটার্নটা স্যার খুব সহজে অ্যাসিভ করা যায় স্যার। আচ্ছা সমস্যা নেই, আমি আপনাদের অবশ্যই ক্লাস নেব, এবং আমি তো বলছি আপনাদেরকে এত তাড়াতাড়ি আমি রিলিজ করব না, ঠিক আছে। অ্যাটলিস্ট আপনাদের কিছু আমি এক্সট্রা ক্লাস নেব। আমার একটা কোশ্চেন ছিল যে স্যার সিডিএন এর ক্ষেত্রে একটা ইমেজ যে ছিল ওইটার স্টোর হচ্ছে কোথায় যখন সিডিএনটা ব্যবহার করব? ওয়ার্ডপ্রেসে সিডিএন, ওটা মনে হয় সিঙ্গাপুরে হইতেছে ভাই। ওয়ার্ডপ্রেসের ফটোম সিডিএনে, সেটা শেষ যেখানে রাখো, সে তখন নিকটবর্তী সার্ভার থেকে সেটা লোড নেবে, সেটা আপনি যেখান থেকে সাইটটা ভিজিট করবেন সেই নিকটবর্তী সার্ভারে। এই ক্ষেত্রে আমার স্টোরিং এর তো সাইজ লিমিট কোনো রেস্ট্রিকশন নাই না? সিডিএন ইউজ করলে সুবিধাটা এটাই, আপনার সার্ভারের উপর প্রেসারটা পড়ছে না। জি ঠিক আছে, আমি আজকে ক্লাসটা বেশি লেন্দি করব না, একটু অসুস্থ। আপনাদের কোনো কোশ্চেন না থাকলে তাহলে অ্যাটেন্ডেন্সটা নিবেন। ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল আসলে, বলেন। সিরিয়াস ভাই হুকমার্সের আমাদের কি ভেন্ডর মেম্বারশিপ কিংবা এই বিষয়গুলো নিয়ে আরেকটা ক্লাস করা যায়? কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল ভাই হুকমার্স। হুকমার্স নিয়ে যদি আরেকটা চান নিতে পারি, সমস্যা নেই। আপনাদের আমি ফ্রিল্যান্সিং ক্লাসের পরে তো বলছি জাভাস্ক্রিপ্ট jQuery ক্লাসের পরে আবার ওয়ার্ডপ্রেসে আমি ব্যাক করব। জি ভাই, আমার কাছে মনে হয় ভাই জাভাস্ক্রিপ্ট jQueryটা দরকার আছে, জাভাস্ক্রিপ্টটা খুব বেশি দরকার নেই, কারণ আমরা তো আসলে কাস্টমাইজেশনই করবো আর কি, আমার যেটা মনে হয় সবাই যেটা। হ্যাঁ সেটা অবশ্যই ঠিক। তারপর আমি কিছু jQuery প্লাগইন দেখাতে হবে, কারণ আপনি যখন পিএইচডি টু বুটস্ট্র্যাপে সার্ভিস দিবেন তখন jQuery লাগবে। জি ভাই। তারপর আমি আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট যেহেতু শেখাবো বলছি, বেসিকটা অ্যাটলিস্ট ক্লিয়ার করে দিব। ওকে ভাই। হয়তো আমি বিস্তারিত শেখাতে পারবো না, কারণ শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে একটা কোর্স নেওয়া যায়। জি ভাই। মানে জাভাস্ক্রিপ্ট এত শিখাই দিলে তখন আমরা হয়তো অনলাইনে দেখে দেখে আরেকটু জাভাস্ক্রিপ্ট এমন একটা জিনিস, যে এমন একটা চ্যাপ্টার, এটা নিয়ে আপনি একটা মানে বিশাল কোর্স করানো সম্ভব। আমরা চাচ্ছিলাম যে স্যার আপনি একটা বেসিক ইন্ট্রো দিবেন, তারপরে কিছু এই ধরনের একটা লিংক দিবেন যে এটা দেখে আমরা যেন নিজেরা অ্যাসিড করতে পারি, এরকম কিছু আগায় দিলেও ইনশাআল্লাহ সম্ভব। আমি বলছি তো, আমি অ্যাটলিস্ট আপনাদেরকে স্টার্টিংটা দেখাই দিব, সমস্যা নেই। জি অ্যাটলিস্ট আপনাদের কন্ডিশন, লুপ, অ্যারে, ফাংশন, প্রজেক্ট কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। ভালোভাবে ফাংশনটা আসলে আমার কাছে খুবই আর কঠিন মনে হয়। মজার ব্যাপার হচ্ছে কি, জাভাস্ক্রিপ্ট আপনার কোনো কঠিনে লাগবে না। আমার জাভাস্ক্রিপ্ট ক্লাস করেন, একবারে মনে হবে আপনি বাংলা করে আসলে ওই কাজ করতে পারবেন। জি ভাই, ঠিক আছে, জি আমরা ওটাই চাচ্ছি। জি আমি আপনাদের খুব ইজিলি একবারে পানির মতো করে ইজিলি শিখাবো, যেন আপনি ওটা শিখে নিজে নিজে যে করি, তখন আপনার যা আছে আরো ইজি লাগে। তো ভাই আমি একটু অবাক হইছি, মানে পিএইচপিও আমি কিছু ট্রাই করছি, আপনার মানে পিএইচপি আর জাভাস্ক্রিপ্ট তো সেম ভাই, মানে ওই যে রিথমেটিক অপারেটর, ইফ মানে তারপর আপনি যে লুপ বললেন, পিএইচপি জাভাস্ক্রিপ্ট কোনোটাই ডিফারেন্ট না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা পারলে সবগুলি পারবেন, কারণ সিনট্যাক্সটা ডিফারেন্ট, কাজ তো এক। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটা আছে, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অপারেটর আছে, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল আছে,
কন্ডিশন আছে, লুপ আছে, অ্যারে আছে, ফাংশন আছে, জি তাই না? আমি একটু অবাক হয়েছি ভাই এই ক্ষেত্রে আর কি, আমি তো একটু ভয় ছিলাম। আমার কাছে ওয়ার্ডপ্রেসের চেয়ে কোডিং বেশি সহজ লাগে। ওয়ার্ডপ্রেস অনেক কঠিন, প্যাচ লাগানো মনে হয়, আর কোনটার পর কি মনে রাখা যায়। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা অ্যাটেন্ডেন্সে আসি, আমি একটু